নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি পড়ে শোনাচ্ছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ একটি বড় গল্প ইন্দিরা। ইন্দিরার দুটি পর্ব আমি পড়ে ফেলেছি। আজ তৃতীয় পর্ব, নবম পরিচ্ছেদ, পাকা চুলের সুখ দুঃখ। আমি আশ্রয় পাইলাম, আরেকটি অমূল্য রত্ন পাইলাম, একটি হিতৈষিণী সখী। দেখিতে লাগিলাম যে সুভাষিনী আমাকে আন্তরিক ভালোবাসিতে লাগিল। আপনার বোনের সঙ্গে যেমন ব্যবহার করিতে হয়, আমার সঙ্গে তেমনি ব্যবহার করিত। তার শাসনে দাস দাসীরাও আমাকে অমান্য করিত না। এদিকে রান্না বান্না সম্বন্ধেও সুখ হইল। সেই বুড়ি ব্রহ্ম ঠাকুরানী, তাহার নাম সোনার মা, তিনি বাড়ি গেলেন না। মনে করিলেন তিনি গেলে আর চাকরিটি পাইবেন না, আমি কায়েমি হইব। তিনি এই ভাবিয়া নানা ছুতা করিয়া বাড়ি গেলেন না। সুভাষিনীর সুপারিশে আমরা দুইজনেই রহিলাম। তিনি শাশুড়িকে বুঝাইলেন যে কুমুদিনী ভদ্রলোকের মেয়ে, একা সব রান্না পারিয়া উঠিবে না। আর সোনার মা বুড়ো মানুষ, সেই বা কোথায় যায়। শাশুড়ি বলিল, দুইজনকেই কি রাখিতে পারি? এত টাকা জোগায় কে? বধূ বলিল, তা একজনকে রাখিতে হলে সোনার মাকে রাখিতে হয়, কুমু এত পারবে না। গৃহিণী বলিলেন, না না, সোনার মার রান্না আমার ছেলে খেতে পারে না, তবে দুজনেই থাক। আমার কষ্ট নিবারণের জন্য সুভাষিনী এই কৌশলটুকু করিল। গিন্নি তার হাতের কলের পুতুল, কেননা সে রমণের বউ। রমণের বউয়ের কথা ঠেলে কার সাধ্য? তাতে আবার সুভাষিনীর বুদ্ধি যেমন প্রখরা, স্বভাবও তেমনি সুন্দর। এমন বন্ধু পাইয়া আমার এই দুঃখের দিনে একটু সুখ হইল। আমি মাছ মাংস রাঁধি বা দুই একখানা ভালো ব্যঞ্জন রাঁধি, বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি, তার সঙ্গে তার ছেলে মেয়েদের সঙ্গে গল্প করি, হলো বা স্বয়ং গৃহিণীর সঙ্গে একটু ইয়ার্কিও করে ফেলি। কিন্তু শেষ কাজটায় একটা বড় গোলযোগে পড়ে গেলাম। গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদৃষ্ট দোষে কতকগুলো চুল পাকিয়াছে। সেই পাকা চুল তুলিয়া দিলেই তিনি আবার যুবতী হইতে পারিবেন। এই জন্য তিনি লোক পাইলেই এবং অবসর পাইলেই পাকা চুল তুলাইতে বসিতেন। একদিন আমাকে এই কাজে বেগার ধরিলেন। আমার হাত বড় তাড়াতাড়ি চলিত, তাই শীঘ্রই ভাদ্র মাসের উলু ক্ষেত সাফ হইতে লাগিল। দূর হইতে দেখিতে পাইয়া সুভাষিনী আমাকে আঙুলের ইঙ্গিতে ডাকিল। আমি গৃহিণীর কাছ হইতে ছুটি লইয়া বধূর কাছে গেলাম। সুভাষিনী বলিল, ও কি কাণ্ড! আমার শাশুড়িকে ন্যাড়ামুড়া করে দিতেছ কেন? আমি বললাম, ও পাপ একদিনে চুকোনোই ভালো। সুভা বলিল, তাহলে কি টিকতে পারবে? যাবে কোথায়? আমি, আমার হাত থামে না যে। সুভা, মরণ আর কি, দুই এক গাছি তুলে চলে আসতে পারো না? আমি, তোমার শাশুড়ি যে ছাড়ে না। সুভা, বলো গে, কই পাকা চুল তো বেশি দেখিতে পাই না, এই বলে চলে এসো। আমি হাসিয়া বলিলাম, এমন দিনে ডাকাতি করতে বলছো? লোকে বলবে কি, এ যে আমার কালী দিঘির ডাকাতি। সুভা
বলিল, কালী দিঘির ডাকাতি কি? সুভাষিনীর সঙ্গে কথা কহিতে আমি একটু আত্মবিস্মৃত হইতাম। হঠাৎ কালী দিঘির কথা অসাবধানে মুখ দিয়া বাহির হইয়া গেল। কথাটা চাপিয়া গেলাম। বলিলাম, সে গল্প আর একদিন করিব। শুভা বলিল, আমি যা বলিলাম তা একবার বলিয়াই দেখো না আমার অনুরোধে। হাসিতে হাসিতে আমি গিন্নির কাছে গিয়া আবার পাকা চুল তুলিতে বসিলাম। 2-4 গাছা তুলিয়া দিয়া বলিলাম, কই, আর তো বড় পাকা দেখতে পাইনে, 2-1 গাছা রহিল, কাল তুলে দেব। মাগি এক গাল হাসিল, বলিল, আবার বেটিরা বলে সব চুলি পাকা। সেই দিন আমার আদর বাড়িল। কিন্তু যাহাতে দিন দিন বসিয়া পাকা চুল তুলিতে না হয় তার একটা উপায় খুঁজিতে লাগিলাম। ভাবিলাম যে তার একটা ব্যবস্থা করিবই করিব। বেতনের টাকা পাইয়াছিলাম, তাহা হইতে একটা টাকা হারানির হাতে দিলাম। বলিলাম, 1 টাকার 1 শিশি কলম কারো হাত দিয়ে কিনে এনে দিবি? হারানি হেসে কুটোপাটি। হাসি থামিলে বলিল, কলম নিয়ে কি করিবে গা, কার চুলে দিবে? আমি, বামন ঠাকুরানীর। এইবার হারানি হাসিতে হাসিতে বসিয়া পড়িল। এমন সময়ে বামন ঠাকুরানী সেখানে আসিয়া পড়িল। তখন সে হাসি থামাইবার জন্য মুখে কাপড় গুজিয়া দিতে লাগিল। কিছুতেই থামাইতে না পারিয়া সেখান হইতে পলাইয়া গেল। বামন ঠাকুরানী বলিলেন, ও অত হাসিতেছে কেন? আমি বলিলাম, ওর তো অন্য কোনো কাজই দেখি না। এখন আমি বলিয়াছিলাম যে বামন ঠাকুরানীর চুলে কলম দিলে হয় না, তাই অমন করছিল। তা অত হাসি কিসের? দিলেই বা ক্ষতি কি? সোনের নুড়ি সোনের নুড়ি বলে ছেলেগুলো খ্যাপায়, সে দায় থেকে তো বাঁচবো। সুভাষিনীর মেয়ে হেমা অমনি আরম্ভ করিল, চলে বুড়ি সোনের নুড়ি, খোপায় ঘিটু ফুল, হাতে দড়ি গলায় দড়ি, কানে জোড়া দুল। হেমার ভাই বলিল, জোলা দুম। তখন কাহারো উপর জোলা দুম পড়িবে আশঙ্কায় সুভাষিনী তাহাকে সরাইয়া লইয়া গেল। বুঝলাম মাম্মির কলপে বড় ইচ্ছা। বলিলাম, আচ্ছা, আমি কলপ দিয়া দিব। বামনি বলিল, আচ্ছা তাই দিও, তুমি বেঁচে থাকো, তোমার সোনার গহনা হোক, তুমি খুব রাঁধতে শেখো। হারানি হাসে, কিন্তু কাজের লোক। শীঘ্র 1 শিশি উত্তম কলম আনিয়া দিল। আমি তাহা হাতে করিয়া গিন্নির পাকা চুল তুলিতে গেলাম। গিন্নি জিজ্ঞাসা করিলেন, হাতে ও কি? আমি বলিলাম, একটা আড়ক। এটা চুলে মাখাইলে সব পাকা চুল উঠিয়া আসে, কাঁচা চুল থাকে। গৃহিণী বলিলেন, বটে, এমন আশ্চর্য আড়ক তো কখনো শুনি নাই। ভালো, মাখাও দেখি। দেখিও, কলম দিও না যেন। আমি উত্তম করিয়া তাহার চুলে কলম মাখাইয়া দিলাম। দিয়া, পাকা চুল আর নাই বলিয়া চলিয়া গেলাম। নিয়মিত সময় উত্তীর্ণ হইলে তাহার সমস্ত চুলগুলি কালো হইয়া গেল। দুর্ভাগ্যবশত হারানি ঘর ঝাঁট দিতে দিতে তাহা দেখিতে পাইল। তখন সে ঝাঁটা ফেলিয়া দিয়া মুখে কাপড় গুজিয়া হাসিতে হাসিতে সদর বাড়ি চলিয়া গেল। সেখানে কি ঝি, কি ঝি, এইরকম একটা গোলযোগ হইল। সে আবার ভিতর বাড়িতে আসিয়া মুখে কাপড় গুজিতে গুজিতে ছাদের উপর চলিয়া গেল। সেখানে
সোনার মা চুল শুকাইতেছিল। হারানিকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে? হারানি হাসির জ্বালায় কথা কহিতে পারিল না, কেবল হাত দিয়া মাথা দেখাইতে লাগিল। সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে গৃহিণীর মাথার চুল সব কালো। সে ফুকরিয়া কাঁদিয়া উঠিল, বলিল, মা গো, এ কি হলো গো? তোমার মাথার সব চুল কালো হয়ে গেছে গো। ও মা, কে না জানি তোমায় ওষুধ করিল গো। এমন সময় সুভাষিনী আসিয়া আমাকে পাকড়াইল, হাসিতে হাসিতে বলিল, পোড়ার মুখী, ও কি করেছ? মার চুলে কলপ দিয়েছ? আমি, হ্যাঁ। সুভা, তোমার মুখে আগুন, কি কাণ্ডখানা হয় দেখো। আমি, তুমি নিশ্চিন্ত থাকো। এমন সময়ে গৃহিণী স্বয়ং আমাকে তলব করিলেন, বলিলেন, হ্যাঁ গা কুমু, তুমি কি আমার মাথায় কলপ দিয়েছ? দেখিলাম গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন। আমি বলিলাম, অমন কথা কে বললে মা? ছি। গৃহিণী, এই যে সোনার মা বলছে। আমি, সোনার মার কি? ও কলপ নয়, আমার ওষুধ। গৃহিণী, তা বেশ ওষুধ বাছা, আরশি একখানা আনো দেখি। একখানা আরশি আনিয়া দিলাম। দেখিয়া গৃহিণী বলিলেন, ও মা, সব চুল কালো হয়ে গেছে। আহ, আবাগের বেটিরা এখনই বলবে আমি কলপ দিয়েছি। গৃহিণীর মুখে হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর আমার রান্নার সুখ্যাতি করিয়া আমার বেতন বাড়াইয়া দিলেন, আর বলিলেন, বাছা, কেবল কাঁচের চুড়ি হাতে দিয়া বেড়াও, দেখিয়া কষ্ট হয়। এই বলিয়া তিনি নিজের বহুকাল ত্যাগ করে দেওয়া একজোড়া সোনার বালা আমাকে বকশিস দিলেন। বালা জোড়া নিতে আমার মাথা কাটা গেল, চোখের জল সামলাইতে পারিলাম না। কাজেই লইব না কথাটা বলিবার অবসর পাইলাম না। একটু অবসর পাইয়া বুড়া বামন ঠাকুরানী আমাকে ধরিল, বলিল, ভাই, সে ওষুধ আর নেই? আমি, কোন ওষুধ? বামনিকে তার স্বামী বশ করার জন্য যা দিয়েছি। বামনি, দূর হ, একেই বলে ছেলে বুদ্ধি, আমার কি সে সামগ্রী আছে? আমি, নেই? সে কি গো, একটাও না? বামনি, তোদের বুঝি 5টা করে থাকে? আমি, তা নইলে অমন রাঁধি, দ্রৌপদী না হলে ভালো রাঁধা যায় না। গোটা 5 জোটাও না, রান্না খেয়ে লোকে অজ্ঞান হবে। বামনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, একটাই জোটে না ভাই, তার আবার 5টা। মুসলমানের হয়, যত দোষ হিঁদুর মেয়ের, আর হবেই বা কিসে? এই তো সোনের নুড়ি চুল। তাই বলছিলাম, বলি সে ওষুধটা আর আছে যাতে চুল কালো হয়? আমি, তাই বলো, আছে বই কি। আমি তখন কলপের শিশি বামন ঠাকুরানীকে দিয়ে দিলাম। ব্রাহ্মণ ঠাকুরানী রাত্রে জলযোগের শেষে শোবার সময় অন্ধকারে চুলে কলম মাখলো। কতক কলক চুলে লাগলো, কতক চুলে লাগে নাই, কতক বা চোখে মুখে লাগিল। সকালবেলা যখন তিনি দর্শন দিলেন, তখন চুলগুলা 5 রঙা বেড়ালের লোমের মতো।
কিছু সাদা, কিছু রাঙা, কিছু কালো, আর মুখখানি কতক মুখ পোড়া বাঁদরের মতন, কতক মেনি বেড়ালের মতো। দেখিবা মাত্রই সবাই উচ্চস্বরে হাসিয়া উঠিল। সে হাসি আর থামে না। যে যখন বাম দিকে দেখে তখনই হাসিয়া ওঠে। হারানি হাসিতে হাসিতে বেদম হইয়া সুভাষিনীর পায়ে আছড়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলিল, বউ ঠাকুরানী, আমাকে জবাব দাও, আমি এমন হাসির বাড়িতে থাকিতে পারিব না, কোন দিন দম বন্ধ হয়ে মরে যাব। সুভাষিনীর মেয়ে বুড়িকে জ্বালালো, বলল, বুড়ি পিসি, সাজ সাজালে কে? জম বলেছে সোনার চাঁদ, এসো আমার ঘরে, তাই ঘাটের সজ্জা সাজিয়ে দিলে সিঁদুরে গোবরে। একদিন একটা বিড়ালে হাঁড়ি থেকে মাছ খেয়েছিল, তার মুখে কালি ঝুলি লেগেছিল। সুভাষিনীর ছেলে তাহা দেখেছিল। সে বুড়িকে দেখে বলল, মা, বুলি পিচি হালি খেয়েছে। অথচ বামন ঠাকুরানীর কাছে আমার ইঙ্গিত মতো কথাটা কেহ ভাঙিল না। তিনি অকাতরে সেই বানর আর বিড়াল মিশ্রিত কান্তি সকলের সম্মুখে বিকশিত করিতে লাগিলেন। হাসি দেখিয়া তিনি সকলকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কেন হাসছো গা? সকলেই আমার ইঙ্গিত মতো বলিল, ওই ছেলে কি বলেছে শুনছো তো? বলে, বুলি পিচি হালি খেয়েছে। কাল রাতে কে তোমার হাঁড়ির সালে হাঁড়ি খেয়ে গিয়েছে তাই সবাই বলা বলি করছে। বলি, সোনার মা বুড়ি কি বুড়ো বয়সে এমন কাজ করবে? বুড়ি তখন গালির মাত্রা আরম্ভ করিল, সর্বনাশীরা, শতেক খোয়াকিরা, আবাগিরা, এই এই মন্ত্র বলে তাদের, তাদের স্বামীর, তাদের পরিবার পরিজনকে যম যাতে নেয় তিনি অনেকবার যমকে আমন্ত্রণ জানালেন। কিন্তু যমরাজ আপাতত সে বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করলেন না। ঠাকুরানীর চেহারাখানা সেই রকমই রইল। তিনি সেই অবস্থায় রমন বাবুকে অন্ন দিতে গেলেন। রমন বাবু দেখিয়া হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন। তাহার খাওয়া হইল না। শুনিলাম রাম দত্তকে অন্ন দিতে গেলে কর্তা মহাশয় তাহাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। শেষে দয়া করে সুভাষিনী বুড়িকে বলিল, আমার ঘরে বড় আয়না আছে, মুখ দেখো গিয়া। বুড়ি গিয়া মুখ দেখিল, তারপর জোরে জোরে কাঁদিতে লাগিল এবং আমাকে গালি পাড়িতে লাগিল। আমি বারবার বোঝাতে চেষ্টা করলাম যে আমি শুধু চুলেই মাখতে বলেছি, মুখে মাখতে বলি নাই। বুড়ি তাহা বুঝিল না। জমকে পুনঃ পুনঃ আমার মুন্ড ভোজনের জন্য নিমন্ত্রণ করিতে লাগিল। শুনিয়া সুভাষিনীর মেয়ে শ্লোক পড়িল, যে ডাকে জমে তার পরমাই কমে, তার মুখে পড়ুক ছাই, বুড়ি মরে জানা ভাই। শেষে আমার সেই 3 বৎসর বয়সের জামাতা একখানি রাঁধিবার চেলা কাঠ লইয়া গিয়া বুড়ির পিঠে বসাইয়া দিল। বলিল, আমাল চাচুলি। তখন বুড়ি আছড়াইয়া পড়িয়া জোরে জোরে কাঁদিতে লাগিল। সে যত কাঁদে আমার জামাই তত হাততালি দিয়ে দিয়ে নাচে আর বলে, আমাল চাচুলি, আমাল চাচুলি। আমি গিয়ে তাকে কোলে দিয়ে তার মুখ চুম্বন করিলে তবে সে থামে। 10ম পরিচ্ছেদ। আশার প্রদীপ। সেই দিন বৈকালে সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া নিভৃতে বসাইল। বলিল, বেহান, তুমি সেই কালা দিঘির ডাকাতির গল্পটি বলিবে বলিয়াছিলে, আজও বলো নাই। আজ বলো না শুনি। আমি অনেকক্ষণ ভাবিলাম।
শেষে বলিলাম, সে আমারই হতভাগ্যের কথা। আমার বাপ বড় মানুষ, এ কথা বলিয়াছি। তোমার শ্বশুরও বড় মানুষ, কিন্তু তাহার তুলনায় কিছুই নহেন। আমার বাপ আজিও আছেন, তাহার সেই অতুল ঐশ্বর্যও এখনো রহিয়াছে। তাহার হাতিশালে হাতি বাঁধা আছে। আমি যে রাঁধিয়া খাইতেছি, কালাদিঘির ডাকাতেই তাহার কারণ। এই পর্যন্ত বলিয়া দুইজনেই চুপ করিয়া রহিলাম। সুভাষিনী বলিল, তোমার যদি বলিতে কষ্ট হয় তবে নাই বলিলে। আমি না জানিয়াই শুনিতে চাহিয়াছিলাম। আমি বলিলাম, সমস্তই বলিব। তুমি আমাকে যে স্নেহ করো, আমার যে উপকার করেছ, তাহাতে তোমাকে বলিতে কোনো কষ্ট নাই। আমি বাপের নাম বলিলাম না, বাপের বাড়ির গ্রামের নাম বলিলাম না, স্বামীর বা শ্বশুরের নাম বলিলাম না, শ্বশুর বাড়ির গ্রামের নামও বলিলাম না, আর সমস্ত বলিলাম। সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সমস্ত। শুনিতে শুনিতে সুভাষিনী কাঁদিতে লাগিল। আমিও যে বলিতে বলিতে কাঁদিয়া ফেলিয়াছিলাম, তাহা বলাই বাহুল্য। সেই দিন এই পর্যন্ত। পরদিন সুভাষিনী আমাকে আবার নিভৃতে লইয়া গেল। বলিল, বাপের নাম বলিতে হইবে। তাহা বলিলাম। তার বাড়ি যে গ্রামে, তাহাও বলিতে হইবে। তাও বলিলাম। সু, ডাকঘরের নাম বলো। আমি, ডাকঘর? ডাকঘরের নাম ডাকঘর? সু, দূর পোড়ার মুখী। যে গ্রামে ডাকঘর, তার নাম। আমি, তা তো জানি না, ডাকঘরই তো জানি। সু, বলি যে গ্রামে তোমাদের বাড়ি, সেই গ্রামে ডাকঘর আছে না অন্য গ্রামে? আমি, তা তো জানি না। সুভাষিনী বিষণ্ণ হইল, আর কিছু বলিল না। পরদিন সেইরূপ নিভৃতে বলিল, তুমি বড় ঘরের মেয়ে, কতকাল আর রাঁধিয়া খাইবে? তুমি গেলে আমি বড় কাঁদিব, কিন্তু আমার সুখের জন্য তোমার সুখের ক্ষতি করি এমন পাপিষ্ঠা আমি নই। তাই আমরা পরামর্শ করিয়াছি। কথা শেষ না হইতে হইতে আমি জিজ্ঞাসা করিলাম, আমরা কে কে? সু, আমি আর র বাবু। র বাবু কি না, রমন বাবু। এই রূপে সুভাষিনী আমার কাছে স্বামীর নাম ধরিত। তখন সে বলিতে লাগিল, আমরা পরামর্শ করিয়াছি যে তোমার বাপকে পত্র লিখিব। আমরা লিখিব যে তুমি এইখানে আছো, তাই কাল ডাকঘরের কথা জিজ্ঞাসা করিতেছিলাম। আমি, তবে সকল কথা তাহাকে বলিয়াছ? সু, বলিয়াছি, দোষ কি? আমি, দোষ কিছু না। তারপর? সু, এখন মহেশপুরে ডাকঘর আছে বিবেচনা করিয়া পত্র লেখা হইল। আমি, পত্র লেখা হইয়া গিয়াছে? সু, হ্যাঁ, আমি আহ্লাদে 8খানা হইলাম। দিন গুনিতে লাগিলাম, কত দিনে পত্রের উত্তর আসিবে, কিন্তু কোনো উত্তর আসিল না। আমার কপাল পোড়া, মহেশপুরে কোনো ডাকঘর হয়নি। তখনও গ্রামে গ্রামে ডাকঘর ছিল না, বিভিন্ন গ্রামে ডাকঘর ছিল। আমি রাজার দুলালি, অত খবর যা রাখিতাম না। ডাকঘরের ঠিকানা না পাইয়া কলিকাতার বড় ডাকঘরে রমন বাবুর চিঠি ফেরত আসিল। আমি আবার কাঁদিতে আরম্ভ করিলাম, কিন্তু র বাবু নাছোড়। সুভাষিনী আসিয়া আমাকে বলিল, এখন স্বামীর নাম বলিতে হইবে। আমি তখন লিখিতে শিখিয়াছিলাম। স্বামীর নাম লিখিয়া দিলাম। পরে জিজ্ঞাসা হইল, শ্বশুরের নাম? তাহাও লিখিয়া দিলাম।
গ্রামের নাম তাও বলিয়া দিলাম। ডাকঘরের নাম বলিলাম, তা আমি কি জানি। শুনিলাম রমনবাবু সেখানেও পত্র লিখলেন, কিন্তু কোনো উত্তর এলো না। বড় বিষণ্ণ হলাম। আমার মনে পড়ল ডাকাতে আমাকে কাড়িয়া লইয়া গিয়াছে, আর কি জাতি আছে এই ভাবিয়া শ্বশুর স্বামী হয়তো আমাকে প্রত্যাখ্যান করিবেন। সে স্থলে পত্র লেখা ভালো হয় নাই। এ কথা শুনিয়া সুভাষিনী চুপ করিয়া রহিল। আমি এখন বুঝলাম যে আমার আর ভরসা নাই। আমি শয্যা লইলাম। একাদশ পরিচ্ছেদ। একটি চোরা চাহনি। এক দিবস প্রাতে উঠিয়া দেখিলাম কিছু ঘটার আয়োজন। রমনবাবু উকিল, তার একজন বড় মক্কেল ছিল। 2 দিন ধরে শুনছিলাম তিনি কলকাতায় এসেছেন। রমনবাবু ও তার পিতা সর্বদা তাঁর বাড়িতে যাতায়াত করছিলেন। তার পিতা যাতায়াত করিতেন কারণ এই যে তাঁর সঙ্গে কারবার ঘটিত কিছু ব্যাপার ছিল। আজ শুনিলাম তাঁকে মধ্যাহ্নে আহারের নিমন্ত্রণ করা হইয়াছে, তাই পাকশালে বিশেষ আয়োজন। রান্না ভালো চাই, অতএব পাকের ভারটা আমার উপর পড়িল। যত্ন করিয়া পাক করিলাম। আহারের স্থান অন্তঃপুরেই হইল। রামবাবু, রমনবাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসিলেন। পরিবেশনের ভার বুড়ির ওপর। আমি বাহিরের লোকের সম্মুখে কখনো পরিবেশন করি না। বুড়ি পরিবেশন করিতেছে, আমি রান্নাঘরে আছি। এমন সময় একটা গোলযোগ উপস্থিত হইল। রমনবাবু বুড়িকে বড় ধমকাচ্ছিলেন। সেই সময় একজন রান্নাঘরে ঝি আসিয়া বলিল, ইচ্ছে করে লোককে অপ্রতিভ করা। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? ঝি বলিল, বুড়ি দাদাবাবুর বাটিতে ডাল দিতেছিল, তিনি দেখেও উহু উহু করে হাত বাড়িয়ে দিলেন। সব ডাল হাতে পড়িয়া গেল। আমি এদিকে শুনিতেছিলাম রমনবাবু বামনিকে ধমকাইতেছেন, পরিবেশন করিতে জানো না তো আসো কেন, আর কাকেও থাল দিতে পারোনি? রাম বাবু বলিলেন, তোমার কর্ম নয়, কুমোকে পাঠাইয়া দাও গিয়া। গৃহিণী সেখানে নাই, বারণ করে কে? এদিকে খোদ কর্তার হুকুম, অমান্যই বা করি কি করে? গেলেই গিন্নি বড় রাগ করবেন, তাও জানি। 2-4 বার বুড়িকে বুঝাইলাম, বলিলাম একটু সাবধান হয়ে দিও থুইও, কিন্তু সে ভয়ে আর যাইতে স্বীকৃত হইল না। কাজেই আমি হাত ধুইয়া মুখ মুছিয়া পরিষ্কার হইয়া কাপড়খানা গুছাইয়া পরিয়া একটু ঘোমটা টানিয়া পরিবেশন করিতে গেলাম। আমি অবগুণ্ঠনবতী, কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না। ঘোমটার ভিতর হইতে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখিয়া লইলাম। দেখিলাম তাহার বয়স 30 বৎসর বোধ হয়। তিনি গৌরবর্ণ এবং অত্যন্ত সুপুরুষ। তাকে দেখিয়া আমার মনের মধ্যে বিদ্যুৎ চমকিত হইল। মাংসের পাত্র লইয়া একটু দাঁড়াইয়া রহিলাম। আমি ঘোমটার ভিতর হইতে তাহাকে দেখিতেছিলাম। এমন সময় তিনি মুখ তুলিয়া চাহিলেন। দুজনের চোখাচোখি হইল। আমি জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক তাহার প্রতি কোনরূপ কুটিল কটাক্ষ করি নাই, কিন্তু তিনি বুঝি কটাক্ষ দেখিলেন। পুরুষে বলে, অন্ধকারে প্রদীপের মতো অবগুণ্ঠনের ভিতরে স্ত্রীলোকের কটাক্ষ নাকি অধিকতর উজ্জ্বল হয়। ইনিও বোধহয় সেইরূপ উজ্জ্বল কটাক্ষ দেখিয়া থাকিবেন। তিনি একটু মাত্র মৃদু হাসিয়া মুখ নত করিলেন। সে কেবল আমিই দেখিতে পাইলাম।
আমি সমুদয় মাংস তাহার পাতে ফেলিয়া দিয়া চলিয়া আসিলাম। আমি একটু লজ্জিতা, একটু অসুখী হইলাম। আমি সধবা হইয়াও জন্ম বিধবা। বিবাহের সময় একবার মাত্র স্বামী সন্দর্শন হইয়াছিল, সুতরাং যৌবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা অপরিতৃপ্ত ছিল। এমন সময়ে গভীর জলে জাল ফেললে যে আলোড়ন সৃষ্টি হয়, আমার মনের মধ্যে বুঝি সেই আলোড়ন সৃষ্টি হলো ভেবে বড় অপ্রফুল্ল হলাম। মনে মনে নারী জন্মকে সহস্র ধিক্কার দিলাম। মনে মনে আপনাকে সহস্র ধিক্কার দিলাম। মনের ভিতর মরিয়া গেলাম। পাকশালায় ফিরিয়া আসিয়া আমার যেন মনে হইল আমি ইহাকে পূর্বে কোথাও দেখিয়াছি। সন্দেহ দূর করার জন্য আবার আড়াল হইতে ইহাকে দেখিতে গেলাম। বিশেষ করিয়া দেখিয়া বুঝিলাম চিনিয়াছি। এমন সময় রামরাম বাবু আবার অন্যান্য খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন। অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম, লইয়া গেলাম। দেখিলাম ইনি সেই কটাক্ষটি মনে রাখিয়াছেন। রামরাম দত্তকে বলিলেন, রামরাম বাবু, আপনার পাচিকাকে বলুন যে পাক অতি পরিপাটি হইয়াছে। রামরাম ভিতরের কথা কিছু না বুঝিয়াই বলিলেন, হ্যাঁ, উনি রাঁধেন ভালো। আমি মনে মনে বলিলাম, তোমার মাথা মুন্ডু রাঁধি। নিমন্ত্রিত বাবু বললেন, কিন্তু এ বড় আশ্চর্য যে আপনার বাড়িতে দুই একখানা ব্যঞ্জন আমাদের দেশের মতো পাক হইয়াছে। আমি মনে মনে ভাবিলাম, চিনিয়াছি। বস্তুত দুই একখানা তরকারি আমাদের নিজ দেশের প্রথা মতো পাক করিয়াছিলাম। রামরাম বলিলেন, তা হবে, ওর বাড়ি এদেশে নয়। ইনি একবার যেন জো পাইলেন। একেবারে আমার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার বাড়ি কোথায় গা? আমার প্রথম সমস্যা কথা কই কি না কই। স্থির করিলাম কথা বলিব। দ্বিতীয় সমস্যা সত্য বলিব না মিথ্যা বলিব। স্থির করিলাম মিথ্যা বলিব। কেন এরূপ স্থির করিলাম তাহা যিনি স্ত্রীলোকের মনের মধ্যে চাতুর্য প্রিয় বক্রপথগামী বুদ্ধি দিয়াছেন তিনি জানেন। আমি ভাবিলাম, আবশ্যক হয় সত্য কথা বলা আমার হাতেই রহিল, এখন আর একটা বলিয়া দেখি। এই ভাবিয়া আমি উত্তর করিলাম, আমাদের বাড়ি কালা দিঘি। তিনি চমকিয়া উঠিলেন। ক্ষণেক পরে মৃদু স্বরে কহিলেন, কোন কালা দিঘি? ডাকাতি কালা দিঘি? আমি বলিলাম, হ্যাঁ। তিনি আর কিছু বলিলেন না। আমি মাংস পাত্র হাতে করিয়া দাঁড়াইয়া রহিলাম। দাঁড়াইয়া থাকা যে আমার অকর্তব্য তাহা আমি ভুলিয়াই গিয়াছিলাম। এই মাত্র যে আপনাকে সহস্র ধিক্কার দিয়াছিলাম তাহা ভুলিয়া গেলাম। দেখিলাম যে তিনি আর ভালো করিয়া আহার করিতেছেন না। তাহা দেখিয়া রামরাম দত্ত বলিল, উপেন্দ্র বাবু, আহার করুন না। ওইটি ওইটি শুনিবার আমার বাকি ছিল। উপেন্দ্র বাবু, আমি নাম শুনিবার আগেই চিনিয়াছিলাম ইনি ইনি আমার স্বামী। আমি পাকশালে গিয়া পাত্র ফেলিয়া একবার অনেক কালের পর আহ্লাদ করিতে বসিলাম। রামরাম দত্ত বলিলেন, কি পড়িল? আমি মাংসের পাত্রখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিলাম। বন্ধুরা, এখানেই শেষ করলাম ইন্দিরার তৃতীয় পর্ব। প্রসঙ্গত বলে রাখি,
যা আগেও বলেছি, এইভাবে পর্বভাগ আমি আমার পাঠের সুবিধার জন্য করেছি। যদি ভালো লাগে, এই গল্পের আরো পর্ব শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। চ্যানেলের হোম পেজ খুলে গেলে সেখানে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে আজ পর্যন্ত যত গল্প আমি পড়েছি সবই সংঘবদ্ধভাবে থরে থরে সাজিয়ে রাখা আছে আপনাদের জন্য। সেখান থেকে ইন্দিরা থাম্বনেলে ক্লিক করে ইন্দিরার সমস্ত পর্বগুলি শুনুন, ইচ্ছে হলে অন্য গল্পগুলোও শুনুন। যতক্ষণ না নতুন পর্ব আনছি ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।